2009 সাল ডন জুয়ান ম্যাগাজিনে একটা ইন্টারভিউ বেরোয় কুখ্যাত ড্রাগ মাফিয়া পাবলো এসকোভারের ছেলে জুয়ান পাবলো এসকোভারের। কেন এত কিছু থাকতে প্রথমেই এই ইন্টারভিউয়ের কথাটা এলো? কারণ এখান থেকে আমরা জানি একবার হাইড আউটে থাকার সময় পাবলো এসকোভার $2 মিলিয়ন পুড়িয়ে আগুন জ্বালায় শুধুমাত্র তার ফ্যামিলিকে ঠান্ডা থেকে বাঁচাতে। কত টাকা থাকলে এই বিশাল অ্যামাউন্ট জ্বালিয়ে দেওয়া যায় শুধুমাত্র ফায়ারপ্লেসে কাঠের অভাবকে মেটাতে? জানা যায় পাবলো এসকোভারের উইকলি আর্নিং তখন প্রায় $420 মিলিয়ন। সিমস লাইক ফ্যান্টাসি, তাই না? নাও কাম ব্যাক টু রিয়েলিটি। এই টাকা কোনো সাধারণ মানুষের স্বপ্নেরও বাইরে। আর টাকা পয়সাটাও কিন্তু কোনো স্বপ্ন নয়, হার্শ রিয়েলিটি। ভবিষ্যৎ সুরক্ষিত করতে আমাদের চাই টাকা, আর তার জন্য দরকার সেভিংস। কিন্তু আলটিমেটলি কত টাকা সেভিংসে থাকলে আমরা খুশি মতো টাকা পয়সা খরচ করেও আমাদের ভবিষ্যৎ সিকিওর করতে পারবো? কোনো আইডিয়া আছে? আমারও নেই। এই কারণেই বাস্তবে আমরা আমাদের সেভিংস বাঁচাতে চাই প্রাণপণে, যাতে প্রয়োজনে কাজে লাগে। আবার এর জন্য অনেক সময় এমনও ঘটে যে টাকাটা আমরা সারা জীবনে সঞ্চয় করলাম, মৃত্যুর পরেও সেটা সেরকমই থেকে গেল ইনট্যাক্ট। কোথায়? না, আমাদের যে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে অথবা কোনো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। আর এর প্রমাণ যে কোনো ভারতীয় ব্যাংকে আনক্লেমড অ্যামাউন্টের পরিমাণ দেখলেই পাওয়া যায়। 2021 সাল অবধি ভারতের ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ডসে জমে থাকা আনক্লেমড টাকার পরিমাণ প্রায় 51,500 কোটি টাকারও বেশি। 10 বছরেরও বেশি সময় যাবত এই বিপুল পরিমাণ টাকা ডরমেন্ট অ্যাকাউন্টসে পড়ে আছে। কাদের টাকা এগুলো? এই সব টাকা সেই সমস্ত মানুষদের সঞ্চয় যারা এটা আর ক্লেম করছেন না। এর ভেতর অনেকে মারা গেছেন কোনো লিগ্যাল ওয়ারিশ বা নমিনি না রেখে। আবার অনেকের নমিনি থাকলেও তারা জানে না এই অ্যাকাউন্টের খবর। এবং কিছু ক্ষেত্রে কমপ্লিকেটেড প্রসিডিওরের জন্য নমিনিরা এই সমস্ত টাকা ক্লেম করতেই চাইছেন না। তাহলে প্রশ্ন হলো, সারা জীবনে যদি অর্থভোগ না করতে পারলাম বা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে নাই পারলাম, তাহলে সঞ্চয় করছি কেন? বেশিরভাগ মানুষ টাকা জমায় তার বুড়ো বয়সের কথা ভেবে, যখন সে আর কাজ করার মতো অবস্থায় থাকবে না। কেউ কেউ টাকা জমায় আনফোরসিন কস্টের কথা মাথায় রেখে, আবার কেউ কেউ সেভিংস করে শুধুমাত্র সেভ করার আনন্দে। অন্যদিকে রিটায়ারমেন্টের পরেও যদি মানুষ টাকা খরচ করতে চায়, তাহলে কিভাবে এই এত অ্যামাউন্টের আনক্লেম টাকা ব্যাংকে পড়ে থাকে? কেন মানুষ তাহলে টাকা পয়সা খরচ করতে চাইছেন না? এই প্রশ্নের জবাবে কিছু মানুষ বলেন ভয়ে, শেষ বয়সে এসে টাকা ফুরিয়ে যাবার ভয়। কিছু মানুষ মনে করেন যে টাকা একবার খরচ হয়ে গেলে সেই টাকা আর ফেরত আসে না। কে আমাদের বলতে পারবে যে কত টাকা সেভিংসে থাকলে আমরা নিশ্চিন্তে খুশিমতো টাকা পয়সা খরচ করেও জীবন কাটাতে পারবো, সো কল্ড ফ্রুগাল লাইফস্টাইল মেনটেন না করেও? এই প্রশ্নটা অদ্ভুত হলেও এর উত্তর আমাদের সবার আয়ত্তের মধ্যে। আমাদের এই বিষয়ে সঠিক ইনফরমেশন যে দিতে পারে সে হলো শিক্ষা। কিসের শিক্ষা? না, ফাইন্যান্সিয়াল নলেজ। হ্যাঁ, ভারতবর্ষের মতো একটা দেশ যেখানে লিটারেসির হার 75%, সেই একই দেশে কিন্তু ফিনান্সিয়ালি লিটারেট মানুষের সংখ্যা মাত্র 24%। ফাইন্যান্সিয়ালি লিটারেট কথাটার মানে কি? ফাইন্যান্সিয়ালি লিটারেট মানে হলো বিভিন্ন রকম ফিনান্সিয়াল স্কিলস, মানে নিজের টাকা পয়সা মেনটেন করা, বাজেট করা, বা কোন জায়গায় ইনভেস্ট করলে আমরা বেশি লাভবান হতে পারবো, এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা। ভারতে এই ফাইন্যান্সিয়ালি লিটারেট মানুষের সংখ্যার হার মাত্র 24%। এখানে আমরা রাজনীতি বা জিনিসপত্রের কেনাকাটা নিয়ে কথা বলতে বা জ্ঞান লাভ করতে যতটা আগ্রহী, ঠিক ততটাই অনিচ্ছুক টাকা পয়সার সঠিক ইনভেস্টমেন্ট নিয়ে ভাবতে বা সেই সম্বন্ধে জ্ঞান লাভ করতে। ঠিক এই অজ্ঞতার কারণেই আমরা হয় অতিরিক্ত খরচ করি, নয় অতিরিক্ত সঞ্চয় করি। এই আনঅ্যাওয়ারনেসের কারণের একেবারে গোড়ায় যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে সমস্যাটা এদেশে স্কুল লেভেল থেকেই আছে। ইন্ডিয়ান স্কুলে আমাদের অঙ্কের সিলেবাসে প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্টের মতো টপিক থাকলেও সেখানে শেখানো হয় শুধুমাত্র কিছু ফর্মুলার অ্যাপ্লিকেশনস। যেটা শেখানো হয় না সেটা হলো রিয়েল লাইফে এই ফর্মুলা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করলে আমাদের প্রফিটটা ম্যাক্সিমাম হবে। এবার রিয়েল লাইফে এই টাকা পয়সা সংক্রান্ত ডিসিশন আমাদের কখন নিতে হয়? প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে। বর্তমান সময়ে হায়ার স্টাডিজের যা খরচ, সেটা একজন মানুষের পক্ষে বেয়ার করা সম্ভব না। এই জায়গায় সেভিয়ার হিসেবে আসে স্টুডেন্ট লোন। হাই ইন্টারেস্টে নেওয়া স্টুডেন্ট লোনের রিপেমেন্টের বোঝা ছেলে মেয়েদের মাথায় থাকে সদ্য কাজে যোগ দেওয়ার পর থেকে। আস্তে আস্তে এর সাথে যোগ হয় ক্রেডিট কার্ডের বিল, হাউস লোন, কার লোন। স্কুল জীবন আমাদের ইন্টারেস্টের রেট ক্যালকুলেট করতে শিখিয়েছে, লাভ ক্ষতির হিসেব করতে শিখিয়েছে, যেগুলো এই জায়গায় এসে হয়তো কাজে লাগে,
কিন্তু যে জ্ঞানটা থাকলে আমাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধে হয়, সেই লোন বা তার রিপেমেন্ট সিস্টেমের সম্পর্কে আমাদের কিছুই শেখা হয়নি, যে কারণে আমাদের জানার ভাড়ার কিন্তু শূন্য। কিভাবে এই লোনের বোঝা কাটিয়ে আমরা বেরোবো জানি না। অন্যদিকে আগের তুলনায় মানুষের রোজগার বেড়েছে, তাই একটা লোন শোধ হয়ে গেলে দ্বিতীয়বার লোন নেওয়ার আগে ভারতের বেশিরভাগ ইয়াং ছেলেমেয়েই চিন্তা করে না, যে কারণে এই লোনের ট্র্যাপ থেকে তারা বেরোতেও পারে না। এখন ভারতের ইয়াং পপুলেশনের একটা বড় অংশ মনে করে তাদের এই ফিনান্সিয়াল ম্যাটারে আরও ইনডেপথ নলেজ দরকার, যাতে তারা এই সমস্ত ফিনান্সিয়াল ম্যাটার্সের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেস ফ্রি থাকতে পারে। ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া বা শর্টে ICSI এর প্রেসিডেন্ট আশিস গর্গ বলছেন, Despite having the world's 10th largest and Asia's oldest stock exchange, low per capita income, educational inequality, non-banking habits, and informal borrowing and lending ruled the country for years. Thus, it is imperative for the country to now understand how to optimize its resources and boost the economic and financial backbone of the nation. আন্ডারস্ট্যান্ড, জানা, নলেজ, এটাই এখন মূল বিষয় ফিনান্সের ক্ষেত্রে। আর এই অজ্ঞতার মূল্য আমাদের বিভিন্ন ক্ষেত্রে চোকাতে হচ্ছে। শুধুমাত্র ব্যক্তি বিশেষ নয়, অনেক কোম্পানিও এই ফিনান্সিয়াল প্রবলেমে পড়েছে সাইবার ক্রাইমের দৌলতে। সার্ফশার্ক একটা VPN প্রোভাইডারের রিপোর্ট অনুযায়ী ভারত পৃথিবীর 3 নম্বর দেশ ডেটা ব্রিচেসের দিক থেকে দেখতে গেলে। ভারতের আগে যে দুটো দেশ আছে সেগুলো হলো USA আর ইরান। 2020-তে ভারতে এই ডেটা ব্রিচেসের সংখ্যা বেড়েছে 356%। কি এই ডেটা ব্রিচেস? ডেটা ব্রিচেস হলো সেই সব ঘটনা যেখানে কোনো ইউজারের অজান্তে তার সিস্টেম থেকে তার সমস্ত ইনফরমেশন সরিয়ে ফেলা হয়। ফাইন্যান্সিয়াল কেসে এর ভেতরে পড়ে পেমেন্ট কার্ড ফ্রডের কেসগুলো। ভারতের ইয়াং জেনারেশনের ফাইন্যান্সিয়াল নলেজ না থাকার জন্যেই তারা আরও বেশি করে এই সমস্ত ফাইন্যান্সিয়াল ফ্রডের চক্করে পড়ছে। এবার আমরা ফিনান্সিয়ালি লিটারেট হলে কি সুবিধা হবে? প্রথমত, ভালো ক্রেডিট স্কোর মেনটেন করা যাবে। দ্বিতীয়ত, দেশের ইকোনমিক গ্রোথ ভালো হবে। কি এই ক্রেডিট স্কোর? ক্রেডিট স্কোর এক ধরনের মেজার যেটা একজন মানুষের লোন শোধ করার ক্ষমতাকে ডিনোট করে। গুড ক্রেডিট স্কোর আমাদের হেল্প করে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে দূর করতে। এই প্যান্ডেমিকের কারণে ভারতের বহু পরিবার সর্বশান্ত হয়েছে। ফাইন্যান্সিয়াল নলেজ বা গুড ক্রেডিট স্কোর এই সমস্ত প্রবলেমগুলোকে অ্যাভয়েড করতে হেল্প করে। এই নলেজ থাকলে আমরা আগে থাকতেই প্ল্যান করতে পারবো আমাদের রিটায়ার্ড লাইফের ফাইন্যান্সে। কত টাকা থাকলে আর আমাদের রিকোয়ারমেন্ট কি হলে আমাদের রিটায়ার্ড লাইফ ভালোভাবে কাটবে নিশ্চিন্তে, যাতে এর জন্য আমাদের খুব বেশি হিসেব করেও না চলতে হয়। এটাই শেখায় ফাইন্যান্সিয়াল নলেজ। এই বিষয়ের এক্সপার্টরা এর জন্য জোর দিচ্ছেন আর্লি ইনভেস্টমেন্টের ওপর। এর সাথে থাকবে নিজের ফিউচারের গোলস আইডেন্টিফাই করা, সেটা ভবিষ্যতে গাড়ি বাড়ি কেনার জন্যই হোক কি ছেলেমেয়ের এডুকেশনের জন্যই হোক। আর এগুলো তখনই ইজিয়ার হবে যখন স্কুল লেভেল থেকেই এই শিক্ষাটা আমাদের দেওয়া হবে। USA এই কারণে 21টা স্টেটে অলরেডি ফাইন্যান্সিয়াল লিটারেসি কারিকুলাম চালু করে দিয়েছে স্কুল লেভেলে। অস্ট্রেলিয়াও এই ফেসিলিটি দিচ্ছে স্কুলে। রাশিয়াতে ক্লাস 2 থেকে 11 অবধি ফাইন্যান্সিয়াল এডুকেশন প্রোগ্রাম মাস্ট। কিন্তু এডুকেশন সিস্টেমের গ্লোবাল র্যাঙ্কিংয়ে 32 নম্বরে থাকা ভারত এখনও স্কুল লেভেলে ফিনান্সিয়াল এডুকেশন শুরু করেনি। দেখা যাক কবে আমরা টাকা পয়সার ব্যাপারে ফিলোসফিক্যাল ধারণা ছেড়ে প্র্যাকটিক্যাল হয়ে উঠতে পারি, বা আদৌ পারি কি? কতদিনে সম্ভব এটা? কি মনে হয় আপনার? অবশ্যই জানান আপনার মতামত নিচের কমেন্ট সেকশনে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।